ভারতবর্ষের ইতিহাস লিখেছে তার শত্রুরা, এরকম ধরনের একটা মন্তব্য মাঝে মাঝে শোনা যায়। একটু গভীরে যেয়ে যদি আপনি অনুধাবন করেন তাহলে উপলব্ধি করতে পারবেন যে এই মন্তব্য একেবারে অযথা নয়। কারণ ইতিহাস মানেই একটি জাতির শৌর্য এবং বীর্যবর্তাকে জাগিয়ে তুলবার উপাদানের খোরাক। কিন্তু আমাদের ভারতবর্ষীয় ইতিহাসের ক্ষেত্রে আমাদের জাতিকে বেশিরভাগ ক্ষেত্রেই হীনবীর্য করে অঙ্কিত করা হয়েছে। কিন্তু ইতিহাসের পাতা যদি অভিনিবেশ সহকারে উল্টানো যায় তাহলে দেখা যাবে ভারত মায়ের এমন অনেক সন্তান ছিলেন যারা বিদেশি বীর হিসেবে, যাদের আমরা ইতিহাসের পাতায় আলোক উজ্জ্বলভাবে অঙ্কিত হতে দেখি, তাদের থেকে কোনো অংশে কম ছিলেন না, বরং অনেক বড় বড় বীরকে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন। কিন্তু সেই ইতিহাস আমাদের ঐতিহাসিকরা অন্ধকারে রেখে আমাদের শত্রুদের ইতিহাসকেই আলোক উজ্জ্বল করেছেন আমাদের সামনে। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এই রকমই একজন বীরাঙ্গনা নারীর কথা, যিনি মোগল সম্রাট শাহজাহানকে একেবারে নাকের জলে চোখের জলে করে নাস্তানাবুদ করেছিলেন। শাহজাহানের সৈন্যের নাক কেটে নিয়েছিলেন এবং প্রয়োজনে মাথা কেটে নেবার হুমকি দিয়েছিলেন, যার পরের থেকে শাহজাহান তার সাম্রাজ্যের দিকে আর কোনোদিন চোখ তুলে তাকানোর সাহস পায়নি। শুনতে থাকুন, আশা করি ইতিহাসপ্রেমী জাতীয়তাবোধ সম্পন্ন ভারতপ্রেমীদের মন ছুঁয়ে যাবে। আর তার সাথে সাথে জানতে পারবেন দেশের সাথে যারা গদ্দারি করে সেই গদ্দারদের ভূমিকার কথা। আমার মনে হয় এদের উপস্থিতি এখনও দেশের মধ্যে প্রকটভাবে রয়েছে। তাই চলুন মূল প্রতিবেদন শুরু করা যাক। আপনারা দেখছেন আনফোল্ড হিস্ট্রি ইউটিউব চ্যানেল। আজকের প্রতিবেদনে আমি আলোচনা করব ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল প্রদেশের প্রাচীন রানী কর্ণবতীর সম্পর্কে, যিনি মুঘল সম্রাট শাহজাহানের সৈন্যদের নাক কেটে নিয়েছিলেন। কি সেই ঘটনা, কিভাবে সম্ভব হয়েছিল, এর সাথে কোন কোন গদ্দার জড়িয়েছিল, সমস্ত কিছুই জানাবো। তার আগে চলুন একটু দেখে নিই বর্তমানে গাড়োয়াল বিভাগের বর্ণনা। কারণ মূল প্রতিবেদনে প্রবেশ করতে হলে আমাদের জেনে নিতে হবে যে রানীর কথা বলবো সেই রানীর যে রাজ্য তার প্রাচীন ইতিহাস। কারণ এর সাথে জড়িয়ে রয়েছে আমাদের ভারতীয়দের গভীর আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক সম্পর্ক। বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল বিভাগ বলে পরিচিত যে অঞ্চলটি, সুপ্রাচীনকালে সেখানে তেহরি গাড়োয়াল নামে একটি রাজ্য ছিল, যেটি বর্তমানে গাড়োয়াল নামে পরিচিত। বর্তমানে গাড়োয়াল বিভাগ হল উত্তর ভারতে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলি নিয়ে গঠিত একটি প্রশাসনিক বিভাগ। হিমালয়ের পর্বতাঞ্চলে অবস্থিত এই বিভাগটির উত্তর দিকে রয়েছে তিব্বত, পূর্ব দিকে রয়েছে কুমায়ুন বিভাগ, দক্ষিণ দিকে রয়েছে উত্তরপ্রদেশ রাজ্য এবং উত্তর পশ্চিম দিকে রয়েছে হিমাচল প্রদেশ রাজ্য। হিমালয়ের কূলে অপার সৌন্দর্যের অধিকারী তেহরি গাড়োয়াল উত্তরাখণ্ডের দেবভূমি নামে পরিচিত। এবার চলুন আমরা একটু দেখে নেব সবথেকে প্রাচীন উল্লেখ কোথায় পাওয়া যায় এই গাড়োয়াল রাজ্যের। আসলে পৌরাণিক সময়কালে বহু প্রাচীন পুস্তক প্রণয়নকারী মুনি ঋষি এবং পণ্ডিতদের নিকটে গাড়োয়াল হিমালয় ছিল অত্যন্ত পবিত্র স্থান, প্রিয় স্থান। গাড়োয়ালের ঐতিহাসিক নাম ছিল উত্তরাখণ্ড। গাড়োয়ালের ইতিহাস বহু পুরনো। গাড়োয়াল সম্পর্কিত প্রথম বিবরণ এবং গরিমার কথা রয়েছে স্কন্দপুরাণ এবং মহাভারতের বর্ণনায়। সনাতনীরা এটিকে শিবের উপাসনাস্থল হিসেবে মনে করেন। তেমনি ঐতিহাসিকরা বলেন গাড়োয়ালের ভূমিতেই রচিত হয়েছিল বেদ সহ অন্যান্য অনেক শাস্ত্র। আমাদের মহাকাব্য মহাভারতের রচনাস্থল এই গাড়োয়াল। বিভিন্ন গুহালেখ এবং শিলালেখ থেকে বোঝা যায় যে এটি কোনো এক সময়ে মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে হিউয়েন সাংয়ের ভ্রমণ বৃত্তান্তে গাড়োয়ালের উল্লেখ পাওয়া যায়। আদি শঙ্করাচার্যের সঙ্গে এই অঞ্চলের নাম ওতপ্রোতভাবে জড়িত। খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীতে তিনি গাড়োয়াল ভ্রমণে আসেন এবং তুষারাবৃত এই পর্বতময় অঞ্চলে তিনি যোশী মঠ প্রতিষ্ঠা করেন। এছাড়াও হিন্দু ধর্মের অন্যতম পবিত্র দুটি স্থান কেদারনাথ এবং বদ্রীনাথের সংস্কার করেন, সে দুটোও এই অঞ্চলে অবস্থিত। তবে এই প্রসঙ্গে আপনাদের বলে রাখতে হবে যে বিভিন্ন প্রাচীন গ্রন্থ এবং ইতিহাসবিদদের বিবরণ থেকে গাড়োয়ালের বেশ কয়েকটি প্রাচীন নাম পাওয়া যায়। যেমন ভারতীয় বিভিন্ন পুরাণে একে বলা হয়েছে কেদারখণ্ড বা ঈশ্বরের ভূমি। ইতিহাসবিদ অ্যাটকিনসন গাড়োয়াল অঞ্চলকে খাস দেশ নামে উল্লেখ করেছেন, যা খাস নামে একটি জনগোষ্ঠীর বসবাস ছিল বলে মনে করা হয়। অন্য আরেকজন ইতিহাসবিদ সরকার গাড়োয়াল এবং কুমায়ুন অঞ্চলকে স্ত্রী রাজ্য হিসেবে অভিহিত করেছেন। আর মহাভারতে এই অঞ্চলকে হিমবর্ত নামে উল্লেখ করা হয়েছে, যা হিমালয়ের অংশকে নির্দেশ করে। এবারে আমরা একটু ঐতিহাসিক যুগে ফিরে আসবো। গাড়োয়ালে সর্বপ্রথম যে রাজবংশ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল তারা হচ্ছে কত্তুরী রাজবংশ নামে পরিচিত। এই কত্তুরী বংশীয় রাজারা শ্রী বাসদেব গিরিরাজ চক্রচূড়ামণি উপাধি গ্রহণ করতেন। কত্তুরীরা খ্রিস্টীয় একাদশ শতাব্দী অবধি উত্তরাখণ্ডের নিজেদের আধিপত্য প্রতিষ্ঠিত রাখতে সক্ষম হয়েছিলেন। এরপরে এই সাম্রাজ্যের পতন হয় এবং স্থানীয়ভাবে ছোট ছোট একাধিক সামন্ত রাজ্যে পরিণত হয়। ঐতিহাসিক তথ্য বলছে এই সময়ে এই রকমের মোট 52টি পৃথক
জায়গির বা সামন্ত প্রদেশে বিভক্ত হয়ে পড়েছিল এই গাড়োয়াল রাজ্যটি। এই ছোট ছোট সামন্ত রাজ্যগুলির মধ্যে চাঁদপুর গড় আস্তে আস্তে শক্তিশালী হয়ে ওঠে এবং এদের যে রাজবংশটি তার নাম পারমর। এই পারমল বংশের রাজা কনকপাল 1823 খ্রিস্টাব্দে পারমর রাজবংশের প্রতিষ্ঠা করেন, যারা প্রায় 1200 বছর ধরে গাড়োয়াল রাজ্য শাসন করেছিলেন। এই বংশের পরবর্তী শাসক অজয়পাল, যার সময়কাল 1358 থেকে 1389 খ্রিস্টাব্দ পর্যন্ত, তিনি গাড়োয়ালের বিভিন্ন ছোট ছোট রাজ্যগুলোকে একত্রিত করে ঐক্যবদ্ধ রাজ্য গঠন করেন এবং রাজধানী চাঁদপুর গাড়ি থেকে দেবালগড়ে স্থানান্তর করেন এবং এখান থেকে পরবর্তীকালে তিনি রাজধানী স্থানান্তরিত করেন শ্রীনগরে এবং এনাদের হাত ধরেই প্রতাপনগর, কীর্তিনগর এবং নরেন্দ্রনগর সহ আরও অনেক শহর গড়ে উঠেছিল। 1804 খ্রিস্টাব্দ পর্যন্ত এরা স্বাধীনভাবে গাড়োয়ালে রাজত্ব করেছিল। এবারে চলুন আমরা একটু দেখে নেব গাড়োয়াল নামটি কিভাবে সৃষ্টি হলো, তারও একটা ইতিহাস রয়েছে। আসলে গড়োয়াল শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। গড় অর্থাৎ যার অর্থ দুর্গ বা কেল্লা এবং ওয়াল শব্দটার অর্থ অধিকারী, অর্থাৎ কেল্লা বা দুর্গের অধিকারীকে গড়োয়াল শব্দটির মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে। এবং রাজা অজয়পাল 52টি ছোট ছোট স্বাধীন দুর্গ বা গড়কে একত্রিত করে একটি ঐক্যবদ্ধ রাজ্য গঠন করেছিলেন। এই কারণে তাকে গড়োয়াল অর্থাৎ দুর্গের অধিকারী বলা হয় এবং তার রাজ্য গড়োয়াল নামে পরিচিত হয় বলে ঐতিহাসিকরা উল্লেখ করেন। গড়োয়াল রাজ্যের যে সমস্ত শাসকরা মূলত কৃতিত্বের সাথে শাসন করেছিলেন তাদের মধ্যে অন্যতম এর প্রতিষ্ঠাতা কনকপাল, অজয়পাল, বলভদ্র শাহ, মহিপত শাহ, রানী কর্ণাবতী, যার কথা আমাদের আজকের মূল আলোচ্য বিষয়, ফতে শাহ, প্রদ্যুম্ন শাহ, সুদর্শন শাহ, মানবেন্দ্র শাহ। এই মানবেন্দ্র শাহ গড়োয়াল রাজ্যের শেষ রাজা, তিনি ভারতের রাজ্যের সঙ্গে এই রাজ্যটিকে সংযুক্ত করেছিলেন স্বাধীনতার পরে। তাহলে দেখুন এই যে তালিকা, এখান থেকে আপনারা উপলব্ধি করতে পারছেন যে এই বংশের রাজাদের প্রথম উপাধি ছিল পাল, পরবর্তীকালে হয় শাহ। গড়োয়াল রাজাদের পরমার বা পাওয়ার রাজবংশের ইতিহাসে বলভদ্র শাহ প্রথম রাজা, যিনি শাহ উপাধি গ্রহণ করেন, যা পরবর্তীতে তার উত্তরসূরিদের মধ্যে প্রচলিত হয়। পরবর্তীকালে এই রাজবংশের একজন রাজা ছিলেন যার নাম শ্যাম শাহ। ইনি ছিলেন খুবই আমোদপ্রিয়। এই রাজা শ্যাম শাহ একদিন জ্যোৎস্না রাতে অলকানন্দায় নৌকা বিহারে বেরিয়েছিলেন এবং দুর্ভাগ্যক্রমে তিনি নৌকা ডুবে মারা যান। এরপরে মহিপাত শাহ নামে একজন গাড়োয়ালের সিংহাসনে বসেন। এই রাজা মহিপাত শাহের রানী ছিলেন কর্ণাবতী। এই কর্ণাবতী শাহজাহানের সেনাবাহিনীকে বিধ্বস্ত করেছিলেন, তাদের নাক কেটে নিয়েছিলেন এবং মাথা কাটার হুমকি দিয়েছিলেন, যার ভয়ে শাহজাহান আর কোনোদিন গাড়োয়াল আক্রমণ করবার চেষ্টা করেননি। মূল বিষয়ে প্রবেশ করবার আগে চলুন একটু দেখে নিই কিভাবে কর্ণবতী রাজ্যের শাসন ক্ষমতা পেয়েছিলেন। রানী কর্ণবতীর স্বামী ছিলেন মহিপাত শাহ। তিনি 1622 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেই যুদ্ধে মেতে ওঠেন। প্রচণ্ড রকমের সাহসিকতার ভর করে যে কোনো রকমের বহিঃশত্রুকে তিনি প্রতিরোধ করবার মতো ক্ষমতা রাখতেন। তাই সিংহাসনে বসেই মহিপাত শাহ তার প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েন। 1624 সালে তিনি তিব্বত অভিযান করেন। এই তিব্বত অভিযানের সময় তিনি 12,000 সৈন্য নিয়ে তিব্বত আক্রমণ করেছিলেন, কিন্তু এই সময়ে খুব তুষারপাত শুরু হয়, তাই তাকে পিছু হটতে বাধ্য হতে হয়। পর্তুগিজ পর্যটক অ্যান্টোনিও ডি অ্যান্ড্রাড সেই বছরে শ্রীনগর হয়ে তিব্বতে গিয়েছিলেন। তার ভারত ভ্রমণের কাহিনী থেকে জানা যায় মহিপাত শাহ 3 বার তিব্বত আক্রমণ করেছিলেন। মহিপাত শাহ তার প্রতিবেশীদের সঙ্গে টানা 9 বছর অবিরাম যুদ্ধে লিপ্ত ছিলেন এবং কুমায়ুনের রাজার সঙ্গে যুদ্ধ চলাকালীন 1631 সালে যুদ্ধক্ষেত্রেই তিনি মারা যান। তখন তার ছেলে পৃথ্বীপত শাহের বয়স ছিল মাত্র 7 বছর। পুত্র পৃথ্বীপত শাহের বয়স কম থাকার জন্য রানী কর্ণবতী রাজ্য পরিচালনা করতে বসেন। রানী কর্ণবতী ছিলেন জাহাঙ্গীর অধিকৃত কাংড়া প্রদেশের রাজকন্যা। তিনি স্বামীর মতো যুদ্ধনীতিতে বিশ্বাসী ছিলেন না, কিন্তু তাকে একাকী দুর্বল মহিলা শাসক ভেবে বারংবার প্রতিবেশী রাজ্যগুলো আক্রমণ করতে থাকে। তাই রাজ্য রক্ষা করবার জন্যে তাকে যুদ্ধে লিপ্ত হতে হয়। আসলে তৎকালীন ভারতের স্বাধীন রাজ্যগুলির মধ্যে গড়ওয়াল ছিল অন্যতম, যার উপরে দিল্লির 3 মুঘল সম্রাট জাহাঙ্গীর, শাহজাহান এবং আওরঙ্গজেব কোনো রকমের প্রভাব বা আধিপত্য বিস্তার করতে পারেননি। আসলে মুঘলরা এদের সঙ্গে পেরে না উঠবার কারণ ছিল এই গড়ওয়াল রাজ্যটি ছিল চারিদিক থেকে পর্বত দ্বারা ঘেরা দুর্গম একটি অঞ্চল। প্রকৃতির এই দুর্গমতার জন্য বাইরের থেকে কারোর এখানে এসে যুদ্ধে এদের সাথে এটে ওঠা মোটেই সম্ভব ছিল না, যার জন্য এখানকার রাজারা দিল্লির থেকে দূরে নির্বিঘ্নে রাজ্য শাসন করতেন। যদিও এই সমস্ত পার্বত্য অঞ্চলে তখন বেশ কয়েকটি ছোট ছোট রাজ্য ছিল, যেমন কুমায়ুন, শিরমৌর এবং তিব্বত। এই সমস্ত শাসকরা নিজেদের মধ্যে সবসময়ই নানা রকমের যুদ্ধে লিপ্ত থাকতেন। গড়ওয়ালের রাজারা কুমায়ুন, শিরমৌর এবং তিব্বতের রাজাদের সঙ্গে লড়াইয়ে অংশ নিয়েছেন বারবার, কিন্তু তাহলেও তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু মুঘলদের সাথে এদের কোনো রকমের সুসম্পর্ক তৈরি হয়নি কোনোদিনই। মুঘলদের সাথে সবথেকে তিক্ত সম্পর্ক সৃষ্টি হয়
1628 সালের 14 ফেব্রুয়ারি শাহজাহানের অভিষেককালে। শাহজাহানের রাজ্য অভিষেকে উত্তর ভারতের সমস্ত শাসকরা দামি দামি উপহার নিয়ে সম্রাটের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য ব্যক্তিগতভাবে আগ্রায় হাজির হয়েছিলেন। কিন্তু গাড়োয়ালের রাজা মহিপাদ শাহ অর্থাৎ রানী কর্ণবতীর স্বামী এই অনুষ্ঠানে যোগ দেননি এবং শাহজাহানের যে দূত এসেছিল ঔদত্যের সাথে তাকে তাড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, তৃণ বরাবর সবক জানহি কহি কাহকি কহু নাহি মনহি, অর্থাৎ সকলকে তৃণস্বরূপ জ্ঞান করি, কাউকে কখনো মান্যতা দিই না। তার এই বার্তা পেয়ে সম্রাট শাহজাহান যে ক্রোধান্বিত হয়ে উঠবেন সেটা স্বাভাবিক, কিন্তু এখন তার কিছু করার ছিল না। তাই দিন যেতে থাকে এবং যখন মহিপাদ শাহ মারা যান তখন শাহজাহান প্রতিশোধ নেবার জন্য তৎপর হয়ে উঠল। আবার অন্যদিকে গাড়োয়ালের চরম প্রতিদ্বন্দ্বী ছিল আর একজন স্থানীয় রাজা, যার নাম বাহাদুর চাঁদ। এই বাহাদুর চাঁদ ছিলেন কুমায়ুনের রাজা, যেটা আমি আগেই উল্লেখ করেছি, এবং এই কুমায়ুনের রাজাদের সাথে লড়াই করতে যেয়েই কর্ণবতীর স্বামী মারা গিয়েছিলেন। 1638 সালে রাজা বাহাদুর চাঁদ কুমায়ুনের সিংহাসনে বসেন এবং সিংহাসনে বসেই তিনি গড়ওয়াল আক্রমণ করবার উদ্যোগ নেন। কারণ তার ধারণা ছিল গড়ওয়ালে যেহেতু এখন কোনো শক্তিশালী শাসক নেই, তাই তাকে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু রাজাহীন রাজ্য গড়ওয়ালকে বারবার আক্রমণ করেও তিনি সুবিধা করতে পারেননি এবং এই সুবিধা করতে না পারবার জন্য রাজা বাহাদুর চাঁদ অবশেষে কাংড়ার মুঘল গভর্নর নাজাবাত খানের শরণাপন্ন হন এবং গাড়োয়াল আক্রমণ করবার জন্য তাকে উৎসাহিত করেন। বাজ বাহাদুর চাঁদ একজন হিন্দু হলেও তিনি মুঘল সংস্কৃতির অনুরাগী ছিলেন এবং একজন হিন্দু হয়েও তিনি হিন্দু রাজাকে পরাজিত করবার জন্য মুঘলদের সাথে হাত মিলিয়েছিলেন। মুঘল গভর্নর নাজাবাত খানকে তিনি বোঝালেন রাজাহীন রাজ্য গড়ওয়ালকে এই সময় আক্রমণ করলে সহজে জয় করা যাবে এবং এই জয় মুঘলদের পক্ষে খুবই লাভজনক হবে, কারণ গড়ওয়াল রাজ্য বরাবরই ভূসম্পদে সমৃদ্ধশালী রাজ্য। বাস্তবিকই সেখানকার অলকানন্দা, ভাগীরথী এবং সোনা নদী থেকে সেই সময়ে সোনা সংগৃহীত হতো। এছাড়া সেখানে সোনা, তামা এবং সীসার খনিতে পরিপূর্ণ ছিল এবং এই গড়ওয়ালের রাজারা যে খুবই সমৃদ্ধশালী ছিল তার প্রমাণ পাওয়া যায় ইংরেজ পর্যটক উইলিয়াম ফি এর ভারত ভ্রমণের কাহিনী থেকে। সেখানে তিনি বলছেন গড়ওয়ালের রাজারা সোনার প্লেটে খাবার খেতেন। এই তথ্য প্রমাণ করে যে ভারতবর্ষের রাজারা তৎকালীন সময়ে কতটা সমৃদ্ধশালী ছিলেন। যাই হোক, কুমায়ুনের রাজা বাহাদুর চাঁদ কর্ণবতীকে হারানোর জন্য নিজে চেষ্টা করে ব্যর্থ হয়ে মোগলদের সাথে হাত মিলালেন এবং তার পার্শ্ববর্তী শিরমৌরের রাজাকেও প্রলোভিত করে নিজেদের পক্ষে এনে রানী কর্ণবতীর বিরুদ্ধে এক শক্তিশালী বাহিনী গঠন করে তুললেন। অর্থাৎ একজন অসহায় নারী শাসকের বিরুদ্ধে এক চরম আঘাত হানবার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হলেন কুমায়ুনের রাজা। মুঘল গভর্নর নাজাবাত খান শাহজাহানকে বিষয়টা বোঝালেন যে এটাই আপনার প্রতিশোধ নেবার সবথেকে উপযুক্ত সময়। তাই নাজাবাত খানের কথায় উদ্বুদ্ধ হয়ে মহিপাদ শাহ অর্থাৎ কর্ণবতীর স্বামীর দ্বারা অপমানিত হওয়ার প্রতিশোধ নিতে অতিরিক্ত সৈন্য অনুমোদন করে শাহজাহান যুদ্ধের অনুমতি দিলেন। নাজাবাত খান 30,000 সৈন্য নিয়ে শিরমৌরের রাজাকে পথ প্রদর্শক হিসেবে নিযুক্ত করে যুদ্ধপথে অগ্রসর হয়ে গঙ্গা পার হয়ে হরিদ্বারে এসে উপস্থিত হলেন। রানী ইচ্ছা করলে এই সময়ে যুদ্ধবিরতি চাইতে পারতেন, কিন্তু তিনি মুঘল শক্তিকে প্রতিহত করতে যুদ্ধর পথে অগ্রসর হওয়ার সিদ্ধান্তকেই বেছে নিলেন। বিন্দুমাত্র বিচলিত হলেন না এই পরাক্রমশালী মুঘল শক্তির ভয়ে। এরপরে যে ঘটনা ঘটে সেটা আমি নিজে কিছু বলছি না, এই প্রসঙ্গে আমি এরপরে ইটালীয় ভারত ভ্রমণকারী নিকোলো মানুচি তার স্টোরিডা মোগর গ্রন্থে যে কথা উদ্ধৃত করেছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। মূল অংশটা ইংলিশে, সেটা আমি ডিসপ্লে করে দিলাম। এর বাংলা মানেটা হয় মোটামুটি, রানী কর্ণবতী নাজাবাত খানের বাহিনীকে বিনা বাধায় পাহাড়ের মধ্যে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত প্রবেশ করবার অনুমতি দিয়ে যুদ্ধে আহ্বান করেছিলেন। সেই সময় বিশাল বাহিনীতে পদাতিক বাহিনী ছাড়াও ছিল 30,000 ঘোড়সওয়ার। মুঘলদের তুষারবৃত্ত পার্বত্য অঞ্চল পথ ধরে নাজাবাতের সৈন্যবাহিনী যখন লক্ষণঝোলায় পৌঁছায় তখন রানীর গেরিলা বাহিনী চারিদিক থেকে তাদের ঘিরে ফেলে এবং ঘেরাটোপে বন্দি করে ফেলে। বিচক্ষণ রানীর কূটনৈতিক চালে নাজাবাত খানের সৈন্যরা অসহায় অবস্থার মধ্যে পড়ে মাকড়সার জালে আটকে পড়া কীটপতঙ্গের মতো। উভয় সংকটে পড়ে তারা না এগোতে পারে না পিছুতে পারে। সর্বোপরি গড়ওয়ালের দুর্গম পাহাড়ি এলাকার সম্পর্কে তাদের খুব বেশি ধ্যান ধারণা ছিল না এবং এর জন্য তারা দুরবস্থার সম্মুখীন হয়। একদিকে ভূখণ্ড সম্পর্কে অজ্ঞানতা, অন্যদিকে দিন দিন খাদ্য এবং পানীয়ের অভাব, যার ফলে সৈন্যদের মনোবল ভাঙতে শুরু করে। এই মতো অবস্থায় আগের অবস্থান থেকে সরে এসে নাজাবাত খান শান্তির জন্য রানী কর্ণবতীর কাছে প্রস্তাব পাঠালেন। রানী কর্ণবতী ইচ্ছা করলে তাদের এই অসহায় অবস্থায় সকল সৈন্যকে অনায়াসে হত্যা করতে পারতেন, কিন্তু তার দাবি ছিল ভিন্ন। তিনি মূলত নাজাবাত খানকে দূত মারফতে বলে পাঠালেন তিনি তার সৈন্যদের জীবন দান করবেন, কিন্তু
এই উপহারের স্মৃতিচিহ্ন হিসাবে তাদের সমস্ত নাক তার প্রয়োজন। এই প্রসঙ্গে মানুষই যে বক্তব্য রেখেছেন সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি, এটা আমি ডিসপ্লে করে দিলাম। উপায়ন্তর না দেখে প্রাণে বাঁচতে নাজাবাদ খানের সৈন্যরা নিজেদের নাক কাটতে রাজি হলেন এবং রানীর আদেশ মতো সৈন্যরা যে যেখানে দাঁড়িয়েছিল সেইখানেই তাদের অস্ত্র ফেলে দিয়ে একে একে নাক কেটে পিছনে সরে গেলেন। বিনা যুদ্ধে শত্রুপক্ষের সৈন্যদের নাক কেটে নিয়ে কৌশলগত জয় ছিনিয়ে এনে ভারতবর্ষের ইতিহাসে এক উজ্জ্বলতর স্থানে নিজের নামকে অঙ্কিত করলেন বুদ্ধিমতী রানী। ভারতীয় সংস্কৃতিতে শাস্তি দেওয়ার একটি মাধ্যম নাক কাটা, যার অর্থ অপমান বা সম্ভ্রমহানি করা। নাজাবাদ খান নাক কাটানোর এই অপমান সহ্য করতে না পেরে সমতলে ফিরে আসবার আগেই বিষ খেয়ে আত্মহত্যা করেন। বাকি নাক কাটা সৈন্যরা মুঘল দরবারে ফিরে এলে শাহজাহান প্রচণ্ড ক্ষেপে ওঠেন, কারণ এই ঘটনা ছিল সুলতানি প্রতিপত্তি এবং সুনামের উপরে সরাসরি বজ্রাঘাত। তাই খুব শীঘ্রই তিনি শাস্তিমূলক অভিযানের অঙ্গ হিসাবে গড়ওয়াল আক্রমণ করবার সিদ্ধান্ত নিলেন। কখনো তিনি ঔরঙ্গজেবের নেতৃত্বে, কখনো খলিলুল্লাহ খানের নেতৃত্বে বেশ কয়েকবার গড়ওয়ালে সৈন্য পাঠালেন, কিন্তু কেউই শ্রীনগরে পৌঁছাতে পারলেন না। ব্যর্থ হয়ে সকলে ফিরে এলেন এবং এরপরে রানী কর্ণবতী মুঘল দরবারে সতর্ক বার্তা পাঠিয়ে নিজের মতামত জানিয়ে দিয়েছিলেন। দৃঢ়তার সঙ্গে তিনি বলেছিলেন তিনি যাদের নাক কেটে ফেলতে পেরেছেন, প্রয়োজনে তিনি তাদের মাথাও কেটে ফেলতে পারবেন। এরপর শাহজাহান আর কখনো গড়ওয়ালের বিরুদ্ধে যুদ্ধ করবার কথা স্বপ্নেও ভাবেনি, চিন্তা করেনি, অবচেতন মনেও। এবং রানী কর্ণবতীকে তিনি নাক কাটনি রানী বলার আদেশ দিয়েছিলেন, যার জন্য ইতিহাসের পাতায় আজও রানী কর্ণবতী নাক কাটি রানী নামে পরিচিত। এই ঘটনার উল্লেখ মানুচি ছাড়াও বার্নিয়ার, ট্রাভার্নিয়ার এবং শাহনাজ খানের মতো ইতিহাসবিদদের লেখায় পাওয়া যায়। গড়ওয়ালের রানী কর্ণবতী শুধু একজন যোদ্ধা রানী ছিলেন না, তিনি একজন দূরদর্শী এবং দক্ষ শাসক ছিলেন। দেরাদুনের নাভাদায় স্মৃতিসৌধ নির্মাণ ছাড়াও তিনি সরকারি কাজে, বিশেষ করে সেচের কাজে মনোনিবেশ করেছিলেন। কৃষিকাজের সুবিধার জন্য অনেকগুলি ট্যাঙ্ক এবং খাল খনন করেছিলেন। তার দ্বারা নির্মিত দেরাদুনের রাজপুর খাল ওই অঞ্চলের প্রথম সেচ খাল বলে মনে করা হয়। দেরাদুনে করণপুর গ্রাম প্রতিষ্ঠাও তারই কীর্তি। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে রানী কর্ণবতী ছিলেন ভারতীয় ইতিহাসের অন্যতম বীর নারী। দুঃখের বিষয়, তার সম্পর্কে খুব কম লোকই জানেন। দুর্ভাগ্যবশত ইতিহাসের পাঠ্যপুস্তকেও তার সম্পর্কে বিশেষ কিছুর উল্লেখ নেই, অথচ তার থেকে সমুচিত শিক্ষা পাওয়া শাহজাহানের বংশধরদের আদি অন্ত কাহিনী আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ইতিহাসের পাতায় পাই। সময় এসেছে ইতিহাসের এই কালো অধ্যায়ের পাশাপাশি অতীতের গৌরবময় অধ্যায়গুলোকে তুলে ধরবার, যাতে আমাদের তরুণ প্রজন্ম দাসত্বের ইতিহাস ছেড়ে বীরত্বের কাহিনী পড়ে অনুপ্রাণিত হতে পারে। আর আমরা যদি এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করি, তবে আমরাই আমাদের ভুলের বারংবার পুনরাবৃত্তি করতে থাকব। ভুলে যাব বীর বীরাঙ্গনাদের গৌরব গাথা। বন্দে মাতরম, জয় হিন্দ। এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখলেন তাদের আনফোল্ড হিস্ট্রি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং ইতিহাসের বিভিন্ন অজানা তথ্য সম্বলিত প্রতিবেদন আমাদের চ্যানেলে আপলোড করে থাকি, তাই চ্যানেলটিকে সকলকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি এবং বন্ধুবান্ধব সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে সকলকে জানার সুযোগ করে দেবেন, এটাই আশা রাখি। আর সর্বশেষে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের ভীষণভাবে উৎসাহিত করে পরবর্তী প্রতিবেদন করবার জন্য।